লাকি একটা তুই হাসিনা সাথে শাহবাগী তুই হাসিনা বিচার 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 চাই শাহবাগের বিচার চাই। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান, গণজাগরণের লাকি আক্তারকে গ্রেফতার ও ৩ মাসে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ ৫ দাবি। সময় বাড়িয়েও মেলেনি সাগরে গ্যাস অনুসন্ধানের কোম্পানি, বাপেক্সকেই মজুদ জানতে জরিপ চালানোর পরামর্শ। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ তিনগুণ খরচ যাবে। এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। লক্ষণ না থাকায় কিডনি ৮০% বিকলের পর্দা জানতে পারেন রোগী। ঘরে ডায়ালাইসিস হলে স্বাভাবিক জীবন সম্ভব মত বিশেষজ্ঞদের। ইনসেপ্টটা যদি $1 বা $2 পিডি ফ্লুইড করতে পারে, তাহলে এক্সপেন্স এত কমবে যে মানুষের আর আগের মতো কষ্ট হবে না। এবং কাল রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা ও খাদ্য সহায়তার দাবি। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনেক। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার, পাশাপাশি ৩ মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ ৫ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত বিচার, শাপলা ও পিলখানা হত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে। এ বিষয়ে আরো জানাচ্ছেন শাহাদাত অব্র। এই স্লোগান নতুন বাংলাদেশের, এই স্লোগান সব ষড়যন্ত্রের বিরুদ্ধে। স্লোগান উঠেছে লতে লাকি, তুই হাসিনা তুই হাসিনা। ২০১৩ সালে এই শাহবাগেই স্লোগান ধরেছিল লাকি আক্তার, ইমরান সরকার সহ আরো অনেকেই। তৈরি হয় গণজাগরণ মঞ্চের, যার চাপে তৎকালীন আওয়ামী মন্ত্রিসভা আইন সংশোধন করে। প্রায় ১২ বছর পর অভিযোগ উঠেছে গণজাগরণ মঞ্চ ছিল ফ্যাসিস্টদের এজেন্ডা। সেই গণজাগরণ মঞ্চের লাকি আক্তারের নতুন কর্মসূচি ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সরব হয়ে উঠেছে শাহবাগ। লাকি আক্তার ও রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেফতার করে শাহবাগের ২০১৩ সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উন্মোচন করা সহ ৫ দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। জুলাই জনতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চের ৫ দফা: ১. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। যতদিন না পর্যন্ত লাকি গংদের গ্রেফতার করে দিল্লির দাসত্বকে বাংলাদেশ থেকে ছেটিয়ে বিদায় করা হবে, ততদিন পর্যন্ত শাহবাগ ছাড়বো না। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে পুলিশের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয় সেখানে। গত জুলাই দেখিয়ে দিয়েছি, যারাই আমাদের সম্মুখে ফেসিবাদ নিয়ে হাজির হয়েছে, যারা আমাদের সম্মুখে ফেসিবাদের বয়ানকে শক্তিশালী করতে এসেছে, তাদের ঠিকানা আমরা বাংলাদেশে রাখি নাই। নতুন করে আরেকবার শাহবাগ কায়েম করতে যাওয়ার চেষ্টা, সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না। এই দীর্ঘ ১৬ বছর যারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা সহ অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানায় ইনকিলাব মঞ্চ। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করারও দাবি জানায় সংগঠনটি। এ সময় নানা সংগঠন এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য মশাল মিছিলে অংশ নেয়। খুনগুনের জননীদের মধ্যে একজন লাকিরা, ওরে যতক্ষণে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা না হবে
ততক্ষণ লড়াই চলবে। এ সময় জানানো হয় যতদিন এই দাবিগুলো পূরণ না হবে ততদিন শাহবাগেই অবস্থান করবে তারা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। 3 মাস সময় বাড়িয়েও সাগরে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয়নি আন্তর্জাতিক গ্যাস তেল অনুসন্ধানকারী কোনো কোম্পানি। অনাগ্রহের বিষয়ে মতামত পেলে দরপত্রের মডেল সংস্কার কথা জানিয়েছে পেট্রোবাংলা। আর আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্টে সাগরের ভিন্ন ভিন্ন ব্লকে আলাদা পিএলসি মডেল তৈরির পরামর্শ দিয়ে যাচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন বাপেক্সের মাধ্যমেই ত্রিমাত্রিক জরিপ চালিয়ে মজুদ গ্যাসের পরিমাণ জানা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। সাগরের গ্যাস অনুসন্ধানে গত বছর 7টি আন্তর্জাতিক কোম্পানি পেট্রোবাংলার দরপত্র কিনলেও শেষ পর্যন্ত কেউই অনুসন্ধানে নামেনি। 3 মাস সময় বাড়ালেও দরপত্র কেনেনি নতুন কোনো কোম্পানিও। 2012 ও 14 সালে ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হলেও গ্যাস উত্তোলনে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি প্রতিবেশী দেশগুলো। যদিও 2016 সালের দরপত্র আহ্বানে সাড়া না পেয়ে 2019-এ নতুন পিএসসি তৈরি করে পেট্রোবাংলা, যা চূড়ান্ত হয় 2023-এ। এ মডেলে সাগরের সম্ভাবনাময় 26টি ব্লক তুলে ধরলেও সাড়া মেলেনি অনুসন্ধানে। পেট্রোবাংলা বলছে সবশেষ গত বছর মার্চ থেকে সেপ্টেম্বরের দরপত্রে গভীর সমুদ্রে 15টি ও অগভীরে 9টি ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছিল। আগ্রহ দেখানো যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফ্রান্স, জাপান, চীন, সিঙ্গাপুর ও ভারতের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে বহুমাত্রিক জরিপের তথ্য কেনে শেভরন, এক্সন মোবিল, ইনপেক্স, সিনুক ও জোগম্যাক। তবে কেন কোম্পানিগুলো অনুসন্ধানে আসেনি তা জানতে চিঠি দিয়েছে পেট্রোবাংলা। তাদের মতামতের ভিত্তিতে সংশোধন হবে পিএসসি মডেল। চিঠি পাঠিয়েছি যে আপনাদের মতামতটা দেন যে কেন ড্রপ করেন নাই, আমাদের টেন্ডারের কন্ডিশনসগুলো আপনাদের কোনো ডিফিকাল্টিজ আছে কি না, বা কোনো কন্ডিশনস অতিরিক্ত যোগ করতে হবে কি না। তাদের মতামতটা পেলে আমরা যদি আমাদের দেশের জন্য উপকারী হয় আমরা আরেকবার টেন্ডারে যেতে চাই। বাংলাদেশের ভূতত্ত্ব জরিপের তথ্যমূল্য 5 থেকে 6 কোটি টাকারও বেশি। কতটুকু এলাকা জুড়ে কি পরিমাণ গ্যাস মজুদ আছে এবং তার পেছনে বিনিয়োগ লাভজনক হবে কিনা তার নির্দিষ্ট পরিসংখ্যানের ওপর ভিত্তি করে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয় আন্তর্জাতিক কোম্পানিগুলো। ভাবতে হয় লভ্যাংশ ও অংশীদারিত্ব নিয়ে। কিন্তু পর্যাপ্ত তথ্য না থাকলে এত মূল্যে আন্তর্জাতিক কোম্পানিগুলো দরপত্র কেনায় আগ্রহী হয় না বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ 3 গুণ খরচ যাবে। ওখানে পাইপলাইন করাও সম্ভব না, ট্রান্সপোর্টেশন খরচ। পিএসসিকে 2 ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে ডিপ সির জন্য পিএসসি, ওটার জন্য একটা, এবং শ্যালো সির জন্য পিএসসি। একটা ডেটা সেট 6 কোটি টাকা করছে, কিন্তু তারা তো এই ডেটা কিনে করবে না, আইওসিগুলো তো আসবে না এত টাকা দিয়ে, কারণ হইতে পারে না হইতে পারে। 1P, 2P, 3P ক্যাটাগরির, এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। গ্যাস অনুসন্ধানে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। তাই দেশীয় কোম্পানি বাপেক্সের মাধ্যমে 3D জরিপ চালিয়ে সাগরে কি পরিমাণ গ্যাস আছে তার যথাযথ জরিপ চালালে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করা সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের। মাঝার মাহবুব, এখন, ঢাকা। কাল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে রোহিঙ্গাদের সাথে নিয়ে ইফতার ও মতবিনিময় করবেন তারা। এই সফরকে অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছেন রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবর্ষণে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা, সাথে বর্তমানে খাদ্য সহায়তা স্বাভাবিক রাখা সহ নানা রকম দাবি জানাবেন রোহিঙ্গা নেতারা। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। উখিয়া ও টেকনাফে 33টি আশ্রয় শিবিরে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। 2017 সালে ব্যাপক অনুপ্রবেশের পর 8 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে এসেছে আরও 60,000-এরও বেশি রোহিঙ্গা। এদিকে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা $12.5 থেকে কমিয়ে $6 নিয়ে আসার ঘোষণায় উদ্বেগে রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশু শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, স্বাস্থ্যসেবা থেকে রোহিঙ্গাদের বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমন প্রেক্ষাপটে আগামী শুক্রবার উখিয়ায় আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তাদের এই সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি আসবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা। দেশত যাইতে হয়েছে হয় কিন্তু আজ যাইলে খালিয়া ধরাই দিয়ে এটা আর কান আমার সেফ নাই আর রেসপন্সিবিলিটি হইল যে ইউএন তো ইউএনএ আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টুপি দিছে জুঙ্গরে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব। সফরটিকে ঐতিহাসিক মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এর মাধ্যমে রোহিঙ্গাদের সঙ্গে যে বিশ্ব সম্প্রদায়ের পাশে আছে এবং বাংলাদেশে তাদের পাশে রয়েছে এই আস্থা রোহিঙ্গাদের মধ্যে তৈরি হবে। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায় চলে যায়। বাংলাদেশের সরকার প্রধান এবং জাতিসংঘের প্রধান একসাথে লাখো রোহিঙ্গার সাথে ইফতারের মাধ্যমে রোহিঙ্গাদের মনেও এই কনফিডেন্স তৈরি হবে যে তাদের পাশে বাংলাদেশ সারা বিশ্ব সম্প্রদায় রয়েছে। পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন তারা। এরপর ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থেকে ক্যাম্প পর্যন্ত এবং আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আমাদের 1200 ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন। এখানে সাদা পোশাকে ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এর আগে 2018 সালের 2 জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে উখিয়া ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এখন কক্সবাজার। জেনে অবাক হবেন, 1 দশকে অন্তত 1 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। আর লক্ষণ যেহেতু প্রকাশ পায় না এই রোগের, তাই 80% কিডনি বিকল হওয়ার পরই আসলে রোগীরা বুঝতে পারেন তারা কিডনি রোগে আক্রান্ত। শুরুতেই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নির্ণয় আর পাশাপাশি চিকিৎসা নিশ্চিত করা গেলে অর্ধেকের বেশি রোগীর কিডনি বিকল রোধ করা সম্ভব। তবে সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে, ঘরে বসে ডায়ালিসিস জনপ্রিয় করা গেলে বিকল কিডনি দিয়েও মানুষ কর্মজীবন চালিয়ে যেতে পারবেন বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ব কিডনি দিবসে মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। মায়ের দেয়া কিডনিতে 3 বছর সুস্থ থাকার পর আবারও কিডনি বিকল হয়েছে আশরাফের। বাইং হাউসের কোয়ালিটি অডিটর হিসেবে 2.5 লাখ টাকা বেতন পেলেও হারিয়েছেন চাকরি। গত 12 বছরে 60 লাখ টাকা শেষ হয়েছে। কিডনি দাতার সংকটে খণ্ডকালীন চাকরি করে 2 সন্তান ও স্ত্রী নিয়ে তীব্র কষ্টে জীবন পার হচ্ছে তার। ডায়ালাইসিস করির বিধায় আমাকে কোম্পানিগুলো অ্যালাউ করতেছে না। তো সবার কাছে রিকোয়েস্ট, যদি আমাকে কেউ কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আমার লাইফটা ইজি হয়ে যায়। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগলেও বুঝতে পারেননি আশরাফ। একইভাবে 15 বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শেষ পর্যন্ত কিডনি বিকল করেছে নাজমা বেগমের। গবেষণা বলছে, লক্ষণ প্রকাশ না পাওয়ায় 80 থেকে 85% কিডনি বিকল হওয়ার পর টের পান ভুক্তভোগী। ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস মিলে 70 থেকে 80% কিডনি রোগ কভার করে। এটা কিডনি রোগের জন্য একটা মূল কারণ, বড় কারণ। যে সমস্ত ব্যক্তিদের আসলে ডায়াবেটিস আছে অথবা নিজের ডায়াবেটিস নাই কিন্তু বংশে ডায়াবেটিস বা প্রেশার আছে, তাদের নিয়মিতভাবে চেক আপ করা উচিত। একজন ডায়ালাইসিসের রোগীর প্রতি মাসে গড়ে 46,000 টাকা খরচ হওয়ায় ভুক্তভোগীদের একটি বড় অংশ অল্প সময় পরই বিনা চিকিৎসায় মারা যান। সরকারি যে সকল সেন্টারে 5 থেকে 700 টাকায় ডায়ালাইসিস করা যায়, সেখানে প্রতি বছর হাতে গোনা রোগী জায়গা করে নিতে পারেন। 1 বছর যখন 19,000 সেশনের জন্য একটা রুগী সেট আপ হয়ে যায়, তখন এই রুগীগুলো সাধারণত তারা লাইফ লং এখানে ডায়ালাইসিস নেয়। এক্ষেত্রে যদি কোনো রুগী মারা যায় অথবা কোনো রুগী যদি ঢাকার বাইরে চলে যায়, কোনো রুগী যদি ডিসকন্টিনিউ করে, সেই ক্ষেত্রে হয়তো আমরা 2-4 জন রুগী নতুন করে ঢুকাতে পারি। ডায়ালাইসিস ছাড়াও কিডনি রোগীকে প্রতিদিন 10 থেকে 15টি ওষুধ খেতে হয়। ওষুধ কোম্পানির দাবি, সরকার এই ওষুধগুলোতে শুল্ক কর মওকুফ করলে কমবে দাম। তবে চিকিৎসকরা বলছেন, সরকার ও ওষুধ কোম্পানি দুপক্ষকেই ছাড় দিতে হবে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে। ডায়ালাইসিস যেই ফ্লুইড, সেটা আমদানি পর্যায়ে, উৎপাদন পর্যায়ে, বিতরণ পর্যায়ে, 3 পর্যায়ে কিন্তু সরকার সাবসিডি, অর্থাৎ সরকারের এখানে কোনো ভ্যাট কিন্তু প্রযোজ্য না। যদি ডায়ালাইসিস একজন লোক নেয়, সেই লোকই তো বাকি 7টা ওষুধ খাচ্ছে, তাহলে সেই ওষুধগুলো নিতে কেন আমরা বিতরণ পর্যায়ে এবং উৎপাদন পর্যায়ে আমরা ভ্যাটকে প্রত্যাহার করব না?
পার্টিকুলার ট্রান্সপ্লান্ট রোগী এবং কিডনি ডায়ালাইসিস রোগীদের যেসব ওষুধপত্র লাগে এদের ট্যাক্স একদম মওকুফ করা যেতে পারে। যে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ট্যাক্রোনিমাস, মাইক্রোফেনোলেট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ওষুধ। এই দুটো ডায়ালাইসিস রিলেটেড যেসব ওষুধ সেগুলি যদি আমাদের দেশে প্রোডাকশন করা সম্ভব, সেগুলো আমরা প্রোডাকশন করব, কিন্তু সবচেয়ে মিনিমাম খরচ যাতে আমাদের সম্ভব। তবে উন্নত বিশ্বের মতো বাংলাদেশে পেরিটোনিয়াল তথা ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে কমবে রোগীর আনুষঙ্গিক খরচ, সচল থাকবে রোগীর কর্মক্ষমতাও। এক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলোকে দেশেই ফ্লুইড তৈরির আহ্বান এই বিশেষজ্ঞের। ইন্সপেক্টরের সাথে কথা বললাম, একটা মিটিং করলাম। তো ইন্সপেক্টর মুক্তাদির আমাকে বললেন যে জিয়া ভাই, আমি এবার আপনাদেরকে বানিয়ে দেব। ইন্সপেক্টর যদি $1 বা $2 পিডি ফ্লুইড করতে পারে, তাহলে এক্সপেন্স এত কমবে যে মানুষের আর আগের মতো কষ্ট হবে না। আর যেগুলো টেকনিক্যাল প্রবলেম, যেগুলো ইনফেকশন কেন হচ্ছে, কিভাবে করবে, সেটার জন্য আমরা দেখছি যত আমরা নার্সদেরকে ট্রেনিং দেই তাতে গিয়ে এটা ইমপ্রুভমেন্ট হয়। তো এটা আমরা অনেক বছর থেকে করছি, তো সেটা আমরা সহায়তা করতে পারবো। মাত্র 1 দশকের ব্যবধানে 1 কোটি বেড়ে কিডনি রোগীর মোট সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। কিন্তু হতাশার খবর হলো 92% অর্থের অভাবে শেষ পর্যন্ত কিডনি ডায়ালাইসিস সেবা চালিয়ে নিয়ে যেতে পারেন না এবং অনেকেই মৃত্যুর শিকার হন। তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে এবং যাদের বয়স 30 হয়েছে অন্তত একবার কিডনি পরীক্ষা করার জোর আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। MBBS, BDS নাকি ম্যাটস, কারা নিজেদেরকে ডাক্তার বলে দাবি করতে পারবে, এই নিয়ে কিন্তু বেশ সরগরম হয়ে গেছিল পুরো দেশ। এবং শেষ পর্যন্ত গতকালকার হাইকোর্টের রায়ে MBBS, BDSদের পক্ষেই যায় এবং সন্তুষ্টি জানিয়ে সবাই কর্মস্থলেও ফিরে যান, বিশেষ করে রাজশাহী ও কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসকরা। এতে স্বস্তি ফিরেছে রোগীদের মাঝেও। এই নিয়ে জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাকিবুল হাসান ও কুমিল্লা মেডিকেল কলেজে আছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে। রাকিব, জানতে চাই যে কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর পরবর্তীতে তাদের আর কোনো কর্মসূচির ব্যাপারে আপনারা এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? অনেক আসলে চিকিৎসকদের 5 দফার প্রেক্ষিতে গতকালকে হাইকোর্টের যে রায়, তারপরে কিন্তু আমরা দেখেছি ইন্টার্ন চিকিৎসক এবং যারা প্রফেসর আছেন রাজশাহী মেডিকেল কলেজের, তারা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বলেছেন যে তারা দায়িত্বে ফিরেছেন এবং আমরা দেখেছি দুপুর 2:30 নাগাদ তারা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন। এবং এই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 1200 শয্যার হাসপাতাল, তাতে যে প্রায় 700-এরও অধিক যে ইন্টার্ন চিকিৎসক, তারা কিন্তু তাদের চিকিৎসা কার্যক্রমের রোস্টার অনুযায়ী আছেন। এবং এই যে বহির্বিভাগে যে কমপ্লিট শাটডাউন দেওয়া হয়েছিল এবং সেখানে যে প্রায় 70 জনের বেশি ইন্টার্ন এবং অন্যান্য চিকিৎসকরা এখানে চিকিৎসা সেবা দেন, সেটি আজকে কিন্তু পুরোপুরি খোলা এবং প্রত্যেকে আসছেন এবং চিকিৎসা সেবা নিতে পারছেন। আসলে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শুধুমাত্র রাজশাহী বিভাগের 8টি জেলায় নয়, এর বাইরেও কিন্তু আসলে খুলনা বিভাগের কিছু জেলা এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। এবং প্রত্যেক দিন বহির্বিভাগে প্রায় 8,000 থেকে 12,000 রোগী কিন্তু আসলে চিকিৎসা নেন এবং জরুরি বিভাগে ঠিক 3 থেকে 3,500 চিকিৎসক রোগী আসেন এবং চিকিৎসা সেবা নেন। সুতরাং একটা বড় নির্ভরতার জায়গা কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই হাসপাতালে যে পরিমাণ চিকিৎসক আছে তাতে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা একটা বড় অংশ। সুতরাং তাদের এই যে কর্মে ফেরা, সেটি আসলে রোগীদেরকে স্বস্তি দিয়েছে এবং একই সাথে কিন্তু এখানকার যে সেবা কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক হতে কার্যকর করেছে। সুতরাং গতকালকে থেকে এখন পর্যন্ত কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তাদের নিজ দায়িত্বে বহাল আছেন আর দুপুর থেকে, এবং এখন পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে চিকিৎসকদের যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফা দাবির মধ্যে একটি দাবিতে আসলে তারা যে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং পরবর্তী যে দাবিগুলো, সেখানে কিন্তু আসলে এই চিকিৎসক পরিষদ এবং মেডিকেল কলেজের যে শিক্ষকরা তারা বলেছেন পরবর্তী দাবিগুলো নিয়ে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চান, হাইকোর্টের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চান এবং বাকিগুলো বাস্তবায়ন হবে এমনটাই তারা প্রত্যাশা করছেন। তবে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো ধরনের আর কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। তো রাজশাহী মেডিকেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।
এবার একটু কুমিল্লা মেডিকেল কলেজের দিকে তাকাতে চাই, সেখানে আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, আপনার কাছে জানতে চাই যে গতকালকে ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখেছি যে 1 ঘন্টা বিরতি থাকার পরে 10টা থেকে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু সেটা বেশ ধীর গতিতে চলছিল, বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। আপনি জানাবেন যে হাসপাতালের বহির্বিভাগের কি অবস্থা, আর পাশাপাশি আজকের এই দিনে একটা দাবি পূরণ হয়ে গেছে, আরও 4টা দাবি বাকি আছে, তো তাতে করে রোগীদের আসলে সেবা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, ডাক্তাররা কোনো নতুন কর্মসূচি দিচ্ছেন কিনা? অনেক কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা অঞ্চলের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবায় আস্থার জায়গা। সেটিতে এখানে 500 শয্যার এই হাসপাতালে 3 দিন যাবৎ যখন কর্মবিরতি চলছিল, প্রচুর পরিমাণ রোগী দূর থেকে এসে কিন্তু তারা ফিরে গিয়েছেন, যার ফলে কিন্তু এখানে বিপুল পরিমাণ মানুষ দুর্ভোগে পড়েছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে। এবং গতকালকে এমন পরিস্থিতি হয়েছে যে রোগী নিয়ে এসে ভেতরে ঢুকতে না পেরে বিড়ম্বনার কারণে রোগীর মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। তো 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটিতে আদালতের রায়ে তারা সন্তোষ প্রকাশ করে কুমিল্লা মেডিকেল কলেজে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এবং যার কারণে আমরা কিন্তু সকাল থেকে এই রোগীদের প্রচণ্ড ভিড় আমরা বহির্বিভাগে দেখতে পাচ্ছি। টিকিট বিক্রি চলছে এবং প্রচুর পরিমাণ রোগী কিন্তু ভিড় করেছেন, সকাল থেকে এই রোগীরা আসছেন। তবে অনেকের মধ্যে শঙ্কা ছিল যদি আজকেও আন্দোলন চলমান থাকে তাহলে রোগীরা সেবা পাবেন কিনা, সেই কারণে কিছু মানুষের মাঝে এখন সন্দেহ রয়ে গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোগীর পরিমাণ বাড়ছে, যারা আসছেন তারা এখানে চিকিৎসকরা সেবা দিচ্ছেন, সেবা পাচ্ছেন। এখানে একটি হাসপাতালের চিকিৎসা সেবায় বিশাল অংশ জুড়ে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের ব্যস্ততা এবং তাদের আমরা সেবা কার্যক্রমে অংশগ্রহণ আমরা দেখে থাকি। এখানে ইন্টার্ন চিকিৎসকরা আসলে 24 ঘন্টাই এখানে তারা রোগীদের সেবা দিয়ে থাকেন। তো তাদের কর্মবিরতির ফলে কিন্তু যারা সিনিয়র চিকিৎসক রয়েছে তারা যতটুকু সেবা দিয়েছিলেন ভর্তি রোগীদেরকে, ততটুকু কিন্তু আসলে অনেক ব্যাহত হয়েছে। সঠিকভাবে রোগীরা আসলে তাদেরকে সবসময় পায়নি, এবং যার কারণে পুরো হাসপাতাল জুড়ে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল এবং রোগীরা নানা রকম ভাবে এখানে সংকটে পড়েছে, দুর্ভোগে পড়েছে। তো এই যে 1 দফা দাবি পূরণের পর ডাক্তাররা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে, এতে করে রোগীরা বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তারা এই সেবা কার্যক্রম চলমান থাকবে। এটাই কুমিল্লা মেডিকেল কলেজ থেকে ছিল সবশেষ। অনেক মেডিকেল শিক্ষার্থী এবং ডাক্তারদের 5 দফা দাবির যেই আন্দোলন, সেই আন্দোলনের ফলে বেশ কিছু সমস্যা বা জটিলতায় পড়েছিল রোগীরা। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন রাজশাহী ও কুমিল্লা থেকে সহকর্মীরা। এদিকে জনবল ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা। রোগীর সংখ্যা বাড়ায় নির্মাণ করা হয়েছে 15 তলা নতুন ভবন, তবে এখনও সম্পূর্ণরূপে চালু হয়নি ভবনের সেবা কার্যক্রম। এতে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সিলেটের 4 জেলার মানুষ। সন্দীপ শুভর প্রতিবেদনে ছবি তুলেছেন অনিল পাল। সিলেট বিভাগের 4 জেলার কোটি মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। দিন দিন রোগী বাড়লেও সেই তুলনায় বাড়েনি আসন সংখ্যা। শয্যা সংকটে প্রায় রোগীদেরকে হাসপাতালের মেঝেতে রেখেই চলে চিকিৎসা কার্যক্রম। প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের চিত্র অনেকটাই অভিন্ন। এতে পরিবেশ সুরক্ষা ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ে রোগীদের দুর্ভোগ। ঘুমাইলাম আপনার বর্তমানে বেডও অবস্থা ভালো না, যতটি বেড আছে বেডের একবার অবস্থা খারাপ। একটা রোগীর একটা ডাক্তার কিংবা একটা ওষুধের লাগে একটা প্রশ্ন করলে বা জিগাইলে মানুষের লোক এমন ব্যবহার করে এটা কইবার মতো না। গতকালকে রাত থেকে আইসি একবার ডাক্তার পাইছিলাম, আর কোনো ডাক্তার পাই না। 3জন 4জন এক্সিটও দিলা, সব দিকে সমস্যা, নিচও মিলে না, মিললো একদিকে হইলে আরেকদিকে হয় না। শুধু নার্স আইসে দেখে, বড় ডাক্তার কোনো আসে না। বাড়তি চাপ এবং অভ্যন্তরীণ নানা সংকটে প্রতিনিয়তই ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা, এমনটাই বলছেন এখানকার নার্স ও চিকিৎসকরা। আমাদের তো এখানে টোটাল বেড হচ্ছে 56, কিন্তু আমাদের পেশেন্ট অল টাইম হচ্ছে 250-300 বেশি থাকে। যেদিন অ্যাডমিশন সেদিন 300 আপ থাকে আমাদের পেশেন্ট। এখানে যদি লোকবল দিয়ে নতুনভাবে যন্ত্রপাতিদের বিভিন্ন শয্যায় এটা যদি ট্রান্সফার করা যায়, তাহলে রোগীর চাপটা এই বর্তমান যে 500 বেডের হাসপাতাল তার উপর থেকে কমে যাবে এবং সিলেটবাসী এর সুফল পাবে। হাসপাতালটিতে জেনারেল পথ্য এবং এমএসআর খাতসহ মোট 900 শয্যার বাজেট থাকলেও চিকিৎসক, নার্স এবং অন্যান্য পদসহ বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 1454 জন, যা বর্তমানে ভর্তি রোগীদের বিপরীতে একেবারেই অপ্রতুল, এমনটাই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের শামসুদ্দিন হাসপাতালে কিছু সংকট আছে, সেই সংকটগুলি পূরণ করা যায়। তারপর যদি আমাদের একটি অলরেডি
নির্মিত হয়ে গেছে একটি হাসপাতাল আছে, সেটাকেও যদি দ্রুত গতিতে চালু করা যায় তাহলে হয়তো বা আমাদের এই হাসপাতালের চাপ কিছুটা হলে কমবে এবং আমরা রোগী সেবায় আরও বেশি মনোনিবেশ করতে পারব। দীর্ঘদিনের নানা সংকট কাটিয়ে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন হলেও সেবার মান বাড়াতে দৃশ্যমান উদ্যোগ না থাকায় অনেকটাই হতাশ সিলেট বিভাগের কোটি মানুষ। প্রয়োজনীয় জনবল আর নির্মাণাধীন ভবন দ্রুত চালু করে সেবার মান নিশ্চিত করার দাবি এখন সকলের। সন্দীপন শুভ, এখন সিলেট। অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক ও পাচারের শিকার 176 বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বৃহস্পতিবার ভোরে দেশে ফেরেন তারা। এর আগে ইমিগ্রেশন ও তদন্ত শেষে সকাল 8টায় বিমানবন্দর থেকে বের হন সবাই। দেশে ফিরে লিবিয়ায় থাকা অবস্থায় ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তারা বলেন, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হতো তাদের। মৃত্যুর হাত থেকে প্রিয়জনের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই। লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারের আটকে থাকা বাকি বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। লাখ লাখ টাকা খরচ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানান লিবিয়া ফেরত অভিবাসীরা। মানব পাচারের সাথে জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্বজনেরা। যেটা খাই তো কোনোদিন মনে করেন লবণ দিত না, কোনোদিন মনে করেন যে খাবারের পার্সেল খুব কম আসতো, যা মনে করেন 3 বছর বা 5 বছরের শিশুরা যেমন খাইতে পারে অতটুকু মনে করেন কোনো মতে বাইসে থাকার মতো আর কি। আমি টোটালি লিবিয়া ছিলাম 5 মাস থেকে 4 মাসে জেল কাটছি। তবে জেলটা এত ভয়ঙ্কর মানে বলার মতো না। একজন মানুষ 60 কিলো 70 কিলো গেছে, এখন মনে হয় না যে 40 কিলো হইব। কষ্ট তো আর কি, এখানে আমরা তো বাঙালি মানুষ, ভাত খাওয়াতে হয়, এখানে শুধু কবজা দিবে একটা আর মাকরুনা। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা দেওয়ার হার কমিয়ে দিয়েছে সৌদি আরব। বর্তমানে মাত্র 10% বাংলাদেশিকে ওমরা ভিসা দিচ্ছে ঢাকার সৌদি দূতাবাস। একাধিক হজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করে বলেছে, ওমরা ভিসার সংকটে রমজান মাসে এজেন্সিগুলোতে চলছে হাহাকার। প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত টিকিট। যাত্রীর অভাবে আসন খালি রেখেই পরিচালনা করতে হচ্ছে নিয়মিত ফ্লাইটগুলো। এদিকে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা ভিসা কমিয়ে দেওয়ার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। মক্কায় ভিড় কমানো ও স্থান সংকুলন না হওয়ায় ভিসা ইস্যু কমিয়ে দেখা হয়ে যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। গত 4 মার্চ থেকে সৌদির নুসুক সিস্টেমে ওমরা যাত্রীদের ভিসা মিলছে না। অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও উপকূলীয় জেলা বরগুনার নিয়ম নীতি না মেনে ইটভাটা পরিচালনা করছেন প্রভাবশালীরা। সবাইকেই ম্যানেজ করে চলছে এই সমস্ত অবৈধ ইটভাটার ব্যবসা। সচেতন মহল বলছেন, জরিমানার পাশাপাশি বন্ধ করতে হবে প্রাণ ও পরিবেশের শত্রু অবৈধ এসব ইটভাটা। SM সিফাতের ক্যামেরায় জিয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। বরগুনার বেতাকি পৌরসভার সাবেক মেয়র ABM গোলাম কবির বিষখালী নদীর পার দখল করে গড়ে তুলেছেন ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, জুলাই বিপ্লবের পর এই গোলাম কবির গা ঢাকা দিলেও ব্যবসা চালাচ্ছেন আড়ালে থেকে। কোন অদৃশ্য শক্তির বলে, কোন ক্ষমতার বলে তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেটা আমাদের আর কাছে অস্পষ্ট। এই ইটভাটা তৈরি করে সেখানে পরিবেশ দূষণ করছে, সেখানে গাছ পোড়াচ্ছে, সেখানে নদীর পাড়ের মাটি কেটে নিচ্ছে অথবা সরকারি জমির মাটি কেটে নিচ্ছে, কিন্তু এটা কেউ দেখছে না। ক্ষমতার অপব্যবহার করে বিষখালী নদীর এপারে নদীর চর দখল করে দূষণের মহোৎসবে যেমন মেতেছেন ভাটা মালিকরা, ঠিক তেমনি নদীর ওপারেও অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অনেকগুলো ইটভাটা। এসব ইটভাটায় দখল ও দূষণে বিষখালী নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মাছের উৎপাদন। ইটভাটা দূষণে নেতিবাচক প্রভাব পড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর। আমতলী উপজেলার মহিষকাটায় চাউলা স্কুল এবং কুয়াকাটা আমতলী মহাসড়ক ও মাদ্রাসার পাশে বিভিন্ন রাজনৈতিক নেতার দখলে রয়েছে ইটভাটা। বামনা উপজেলায়ও কয়েকটি ইটভাটার নুড়ি ফেলে দখল করা হচ্ছে নদীর চর। অনেকেই ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছেন এসব ইটভাটায়। মালিক 3টা কলা চালায়, এগুলো পটুয়াখালী জেলার যুব দলের সভাপতি। 2 নম্বর হলে যে বরিশাল বিভাগের জয়েন্ট সেক্রেটারি। এগুলো নিয়ে অসংখ্যবার আন্দোলন হয়েছে, রিপোর্ট হয়েছে, কিন্তু কোনো কিছুতেই তো কিছু হচ্ছে না। নিশ্চয়ই এর পেছনে যারা এই ছাড়পত্র দেয়, যারা
অনুমতি দেয় তারা নিশ্চয়ই কোনো আর্থিক সুবিধা নিয়ে এগুলো করছে। বিষাক্ত গ্যাস নির্গত হয়, এগুলা শিশু বিদ্যুতের সমস্যা তৈরি করে, একই সাথে তাদের লেখাপড়ায় মন বসে না এবং এরা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। পরিবেশ অধিদপ্তর কিভাবে এসব ইটভাটার লাইসেন্স দিয়েছে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। তবে জেলা প্রশাসক জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। আমাদের আসলে এখন অফিসিয়ালি ফিল্ড লেভেলে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার কোনো পারমিশন নেই। আমরা মোবাইল কোড চালু করে দিচ্ছি, আমরা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আর কি। আজকে একটা মোবাইল কোড হয়েছে, আরো হবে, চলতেই থাকবে ভাই। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা তারা কোথাও না কোথাও অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন জরিমানা করছে। আমরা কয়েকটা চুল্লিও ধ্বংস করে দিয়েছি। নতুন কোনো ইটভাটার আমরা দিচ্ছি না। তারপর আপনারা যে বিষয়গুলো তুলে ধরেছেন, আমরা সেই বিষয়গুলো ইটভাটার সেই অনিয়মের বিষয়ে অভিযান চালাবো এবং অভিযান চালিয়ে আমরা যদি সেগুলো সত্য হয় সেগুলো আমরা বন্ধ করে দেবো। জেলায় অর্ধশতাধিক ইটভাটা থাকলেও চালু রয়েছে ৩৭টি, যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ রয়েছে। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। গেল ২ যুগে একটু একটু করে দখল হয়ে গেছে ঝালকাঠি শহরের প্রবাহমান খালগুলো, আর এতে করে শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়েছে, আর যার সরাসরি প্রভাব পড়ছে পরিবেশের ওপর। পৌর প্রশাসক বলছেন, খালগুলো দখলমুক্ত করে পানির প্রবাহ ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 1875 সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রাচীন ও প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভা। একসময় এই শহরে প্রবাহমান ছিল অন্তত 22টি খাল, কিন্তু গেল 2 যুগে একটু একটু করে দখল দূষণে অস্তিত্ব বিলীন হয়েছে বেশিরভাগ খালের। বর্তমানে শহরের বুকে 4 থেকে 5টি খাল কোনো রকম দৃশ্যমান। তবে খালের 2 পাশ দখল আর মাত্রাতিরিক্ত দূষণে পরিণত হয়েছে নালা নর্দমায়। মশা মাছির আবাসস্থল। নালা নর্দমাগুলো ছড়াচ্ছে রোগ জীবাণু। একই সাথে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, দোকানপাট ও ঘরবাড়িতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। সমস্যার সমাধানে কিছু সড়কের পাশে ড্রেন নির্মাণ করা হলেও আবর্জনা অপসারণ না করায় পানি নিষ্কাশন হয় না বললেই চলে। উভয় সাইড দিয়ে আস্তে আস্তে দখল করতে করতে এখন কোনো প্রকার এখানে কোনো কিছু কাজ করা সম্ভব না। কোনো পানি বর্ষায় মুষল আকারে বর্ষা হইলে সেই পানি এখানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ময়লা ফালায় ভরাট করছে, এর কারণে আমরা স্কুলের পাশ দিয়ে হাঁটতে পারি না। আমাদের হাঁটতে সমস্যা হয়, বমি আসে, দুর্গন্ধ আসে। বর্তমানে দেখছি খাল অভিযান চলছে, খাল উচ্ছেদ চলছে, কিন্তু এদিকে কোনো সিটিপাটা তার কোনো উন্নয়নের কোনো দেখা পাই নাই। অবৈধ স্থাপনা অতি দ্রুত উচ্ছেদ করে ঝালকাঠি জেলার প্রাণ ফিরিয়ে আনার জন্য এই খালগুলোকে পুনরায় খনন করা হোক। পৌর প্রশাসক বলছেন, খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ ও পানির প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বেশ কিছু খাল অবৈধ জবরদখল হয়ে আছে, যে খালগুলোর পার ঘেঁষে অনেকেই স্থাপনা, ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ করেছে। তো আমরা এগুলো অপসারণের ব্যবস্থা নিচ্ছি এবং আমি আশা করি যে খালের নাব্যতা বৃদ্ধি পেলে, খাল খননটা হলে যেই সমস্যাগুলো আছে, মশা এবং ময়লার স্তূপ, এগুলো থাকবে না। এক সময়ের পরিচ্ছন্ন ঝালকাঠি শহর দখলদারদের কবলে জলাবদ্ধতা আর দূষণে পরিণত হয়েছে জনদুর্ভোগের শহরে, যা থেকে পরিত্রাণে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি পৌরবাসী। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। রুদ্ধশ্বাস অভিযানের পর বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে ছিনতাই হওয়া ট্রেন থেকে ৩০০-র বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করেছে পাকিস্তান সেনাবাহিনী। বিএলএফ-এর ৩৩ সদস্যকে সকলকে হত্যার মাধ্যমেই টানা হয়েছে অভিযানের সমাপ্তি। দেশটির আইএসপিআর মহাপরিচালকের দাবি, ট্রেন হাইজ্যাকের মাস্টার মাইন্ড অবস্থান করছেন আফগানিস্তানে। নাফি আরমান মনন জানাবেন বাকিটা। অবশেষে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক ও জিম্মি ঘটনার অবসান করল পাকিস্তানের সেনাবাহিনী। জটিল অভিযানের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী সকল সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি ৩০০-র বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানান, সফল অভিযানের মাধ্যমে ৩৩ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। অভিযানের সময় কোনো জিম্মি নিহত হননি। তবে অভিযান শুরুর আগে প্রাণ হারান ২১ যাত্রী ও ৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। জিম্মিদের মধ্যে নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল-এর সদস্যরা।
এছাড়াও বিচ্ছিন্নতাবাদীরা সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় জিম্মিদের পাশে বসে থাকায় ধীরগতিতে চালানো হয় উদ্ধার অভিযান। ট্রেন হাইজ্যাকের মাস্টারমাইন্ড আফগানিস্তানে অবস্থান করছেন বলে দাবি পাক সেনাবাহিনীর। আর পুরোটা সময়ে তার সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করে সন্ত্রাসীরা। অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছিলেন বিমানবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও এসএসজির সদস্যরা। দৃঢ়তার সঙ্গে অভিযান পরিচালনা করায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। অন্যদিকে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বেলুচিস্তানের বোলান জেলায় 440 যাত্রীসহ ছিনতাই হয় জাফর এক্সপ্রেস। এর দায় স্বীকার করে প্রদেশটির সকল রাজনৈতিক বন্দীকে মুক্তির 48 ঘণ্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ। তবে আলটিমেটাম শেষ হবার আগেই অভিযান সমাপ্ত করল পাক সেনাবাহিনী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে তেহরানকে এই বিষয়টি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব বিশ্ব জনমতকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা। সবার সঙ্গে বছরের পর বছর আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছায় ইরান, তবে ট্রাম্প ক্ষমতায় এসে তা বাতিল করে দেন। এমন অবস্থায় তাদের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনার প্রস্তাব গ্রহণ করার প্রশ্নই ওঠে না। যদিও ট্রাম্পের চিঠিটি পড়ে দেখেননি এই ধর্মীয় নেতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিটি হস্তান্তর করেন আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কুরস্ক অঞ্চল পরিদর্শনে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে কুরস্ক অঞ্চলের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে দুই পক্ষ। সামরিক পোশাকে উপস্থিত হয়ে কুরস্ক অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। এই সময় তিনি বলেন, সম্ভাব্য সময়ে কম সময়ের মধ্যে শত্রুদের প্রতিহত করে এই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। এর আগে রুশ সেনা প্রধান পুতিনকে কুরস্ক অঞ্চলের রাশিয়ার অবস্থান সম্পর্কে জানান, যেখানে তিনি বলেছে এই অঞ্চলকে ঘিরে রেখেছে ইউক্রেনীয় সেনারা। এরই মধ্যে কুরস্কের 5টি বসতি নিজেদের দখলে নেয়ার দাবি করছেন রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের দাবি তারা রুশ বাহিনীর 33টি আক্রমণ প্রতিহত করেছে। এবার খেলার প্রসঙ্গ। 21 ক্রিকেটারকে নিয়ে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্যারিয়ারের মধ্য এবং শেষ প্রান্তে থাকা ক্রিকেটারদের গুরুত্ব দেওয়া হলেও জায়গা হয়নি শামীম পাটোয়ারি কিংবা পারভেজ ইমনদের মতো তরুণদের। দীর্ঘদিন পর ইনজুরি থেকে জয় করে ফেরা পেসার ইবাদত হোসেনও পাননি তার প্রাপ্য সম্মান। তাই এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে, ক্রিকেট বোর্ড বিসিবি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসলে কি ভাবছে? বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাহ। নতুন বছরে আবারও আগের নিয়মে ফিরেছে বিসিবি। 21 ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখে নতুন তালিকা প্রকাশ করেছে দেশের ক্রিকেট বোর্ড। চলতি মাস থেকেই তালিকা অনুযায়ী বেতন ভাতা পাবে প্রতিটি ক্রিকেটার। বিগত বছরগুলোতে অভিজ্ঞতা, বর্তমান পারফরমেন্স ও ভবিষ্যতের কথা মাথায় রেখে কেন্দ্রীয় চুক্তির তালিকা করা হতো পয়েন্টের ভিত্তিতে। 3 ফরম্যাটের আলাদা আলাদা ক্যাটাগরির জটিলতা এড়িয়ে এবার গ্রেডিং সিস্টেমে ফিরেছে বিসিবি। 5 ক্যাটাগরির সেই তালিকায় আছেন 2 ফরম্যাটকে বিদায় জানানো মুশফিকুর রহিমও। অথচ তালিকায় জায়গা পাননি শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমনের মতো উঠতি ক্রিকেটাররা। নতুন চুক্তিতে A+ ক্যাটাগরিতে এককভাবে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। এ ক্যাটাগরির 3 ক্রিকেটার শান্ত লিটন ও মেহেদি হাসান মিরাজ। বি ক্যাটাগরিতে আছেন 7 ক্রিকেটার। তাইজুল হাসান মাহমুদের সাথে আছেন প্রথমবারের মতো চুক্তিতে নাম লেখানো নাহিদ রানা। 2 ফরম্যাট খেলা নাহিদ রানা বি ক্যাটাগরিতে জায়গা পেলেও 3 ফরম্যাটেই পারফর্ম করা জাকের আলী অনিক আছেন ক্যাটাগরি সিতে। এছাড়াও ওপেনার তানজিদ তামিম, সৌম্য সরকার সহ মোট 8 ক্রিকেটারের জায়গা হয়েছে সি ক্যাটাগরিতে। আর ডি ক্যাটাগরিতে আছেন নাসুম ও খালেদ আহমেদ। ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে কেন্দ্রীয় চুক্তির তালিকা করা হলেও সেখানে জায়গা পাননি শামীম হোসেন পাটোয়ারি। অথচ এনসিএল, বিপিএল থেকে ডিপিএল কিংবা টাইগারদের হাই পারফরমেন্স টিম, যেখানে সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন এই হার্ড হিটার ব্যাটার।
একই যুক্তি প্রযোজ্য পারভেজ হোসেন ইমনের বেলাতেও। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা দেয়া হলেও রাখা হয়নি কেন্দ্রীয় চুক্তির তালিকায়। তাহলে কোন পরিকল্পনায় ইমনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেওয়া হয়েছিল, প্রশ্ন অনেকের। অন্যদিকে দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেনও পাননি প্রাপ্য সম্মান। ইনজুরি জয় করে ঘরোয়া ক্রিকেটে ফেরা এই পেসারকে ভবিষ্যতের ভাবনায় রাখা হলে চুক্তির তালিকাতেও রাখা প্রয়োজন ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। কাল প্রধান উপদেষ্টার সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, দ্রুত প্রত্যাবর্তনের দাবি। সময় বাড়িয়েও মেলেনি সাগরে গ্যাস অনুসন্ধানের কোম্পানি। বাপেক্সকেই মজুদ জানতে জরিপ চালানোর পরামর্শ। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ তিনগুণ খরচ যাবে। এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। লক্ষণ না থাকায় কিডনি 80% বিকলের পর জানতে পারেন রোগী। ঘরে ডায়ালিসিস হলে স্বাভাবিক জীবন সম্ভব, মত বিশেষজ্ঞদের। ইনসেপ্টর যদি $1 বা $2 পিডি ফ্লুইড করতে পারে, তাহলে এক্সপেন্স এত কমবে যে মানুষের আর আগের মতো কষ্ট হবে না। এবং লিবিয়া থেকে দেশে ফিরেছে 176 প্রবাসী। ডিটেনশন সেন্টারে আটক ও পাচারের শিকার ভুক্তভোগীরা। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv।